জামাতের বিভিন্ন রকম চেহারা আমরা দেখে আসছি অনেকদিন ধরে। এক সময় জামাত ছিল এই দেশে একটা মানে এই মানে মানে আপনার ছাত্র শিবিরের মাধ্যমে বিভিন্ন ঘটনার মাধ্যমে একটা ভীতিকর দল কিন্তু ছিল। আপনি দেখবেন যে কয়েকদিন আগে যে চট্টগ্রামে যে প্রচার করতে যে একটা লোক ছেলে যে মারা গেল, সেই ছেলেটার কিন্তু পাস্ট খুব একটা উজ্জ্বল না। তার বিরুদ্ধে হত্যা মামলা টামলা আছে, সে মাস্টার টাস্তান আছে, কিন্তু মারা গেল কেন? মারা গেল কিন্তু গুরু শিষ্যের যে একটা আপনার ঝামেলার কারণে। মানে উনি একজনের ক্যাডার ছিলেন, ওনার যে লিডার ছিল সে দেশের বাইরে চলে গেছে এবং তারপরে সে তার দলে আর থাকে নাই। এই জন্য ওনার যে লিডার সে কোন দলের? কিন্তু শিবিরের। তার মানে শিবিরের কিন্তু একটা চেহারা ছিল একসময় এরকম। শিবিরকে আমরা একটা ভীতিকর দল মনে করতাম, জামাতকেও মনে করতাম তারা শিবিরকে যেহেতু লালন করতেছে তারাও বোধহয় সেরকম। 71-ও আমরা জামাতের আরেকটা চেহারা দেখেছিলাম, সেই চেহারাটা কিন্তু ভীতিকর ছিল। তো এর বিপরীতে গত 15 বছরে জামাত নানাভাবে অত্যাচারিত হতে হতে, নির্যাতিত হতে হতে, এবং তারা একটা অবস্থানে নিজেদের কিন্তু নিয়ে গেছিল। এবং শেষ পর্যন্ত যখন আসলো আন্দোলনের পরে, আমরা যখন নতুন একটা জামাতকে দেখলাম, আমার কাছে মনে হলো যেন একটা অতীব ভদ্র এবং মানুষের কাছে গ্রহণযোগ্য, মানুষের কাছে যাচ্ছে, ওয়েলফেয়ার পলিটিক্স করছে, এরকম একটা কিন্তু তাদের আচরণগত একটা চেঞ্জ আমি দেখতে পেয়েছিলাম। কিন্তু যেই মাত্র তারা জাকসুতে জয়ী হয়ে গেল, তখন যেন মনে হলো যে আবার তারা আত্মহারা হয়ে গেছে। তখন যেন যাদের নিয়ন্ত্রণহীন আচরণ দেখতেছি। উনি যেটা বলেছেন হাঙ্কি পাঙ্কি, উনি তো এটুকু বলেছেন কেবল। ওনার যে জেনারেল সেক্রেটারি উনি কি বলছেন যে 5 দফা দাবি না মানলে পরে 11 তারিখে ঢাকা শহরের চেহারা চেঞ্জ করে দিবে। অর্থটা কি? ঢাকা শহর কি ওনার বাবার নাকি? ঢাকা শহরে তো আমরা থাকি, তো আমরা যেখানে থাকি তার চেহারা ওনাকে চেঞ্জ করে দায়িত্ব কে দিছে? উনি চাইলেই পারে। তো এই যে কথাগুলো, এই যে আচরণগুলো, এই কথাগুলো যে মনোভাবের কারণে ভেতর থেকে আসে, সেই মনোভাব থেকে কিন্তু হাঙ্কি পাঙ্কি আসছে। ঘি জিনিসটা কি রে ভাই? ঘি কি? ঘি তো আমরা বুঝি কি, উনি কি ঘি খাওয়ার জন্য উতলা হয়ে গেছেন? দেশের মানুষ তেল পায় না, উনি ঘি নিয়ে টানাটানি করতেছেন। আবার আঙুলও বাঁকা করবেন, ওটাকে একটু বুঝেন। বোতলের মধ্যে আঙুল ঢোকানোর পরে বাঁকা করে আঙুল কিন্তু বের করা যাবে না, আটকে যাবে, ওটা বুঝেন। এগুলি বোঝা দরকার। আমি ওনার সিনিয়র লিডারদেরকে বলবো, যারা বেশি কথা বলে না তাদের একটু আপাতত কিছুদিন ঘরে রাখেন। সামনে কিন্তু ইলেকশন, মানুষ কিন্তু একটা শব্দ থেকে সিদ্ধান্ত নেয়। বিএনপিকে নানাভাবে তারা এমন একটা পরিস্থিতির মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, যে যাতে একটা কনফ্রন্টেশন তৈরি হয় এবং সেই ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে এক ধরনের সুবিধা লাভের চেষ্টা তারা করেছে। তাদের এই যে দাবি, সেই দাবিগুলোকে আমরা হচ্ছে n+1 দিয়ে আমরা বলতে পারি। এটা ইকুয়েশনটা কেমন? n হচ্ছে ইনফিনিটি, তাই না? তার মানে আপনি যতই দাবি ফিল আপ করেন সেটা বাড়তেই থাকবে এবং সেটার সাথে একটা যুক্ত হতে থাকবে। তো তার মানে আপনারা দেখেন যে তারা কিন্তু এর আগে পিআর নিয়ে অনেক কথা বললো, যে পিআর না মানলে তারা ওই যে ঢাকা অচল করে দিবে ইত্যাদি ইত্যাদি নানা রকম কিন্তু আমরা শুনেছিলাম। পিআর নিয়ে তারা আন্দোলনে যাবেন ইত্যাদি ইত্যাদি বললো, কিন্তু পিআর কি? এখন পিআর ইজ এ ডেড হর্স। সেনাবাহিনীকে নামানোর কথা বলা হচ্ছে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে না, একদম মানে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিয়ে সম্ভবতকে নামানো হচ্ছে। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে। সেটা যদি হয় তাহলে আমি মনে করি ভাই এই নির্বাচনের পরিবেশ নিয়ে খুব একটা ঝামেলা হবে না, এটা আমার ধারণা। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, যতটা আশঙ্কা করেছে অতটা ঝামেলা হবে না। আবার মাঝখানে বিভিন্ন আপনার ইন্টারন্যাশনাল কয়েকটা মিডিয়াতে শেখ হাসিনার একটা ইন্টারভিউ দেখলাম। সেই ইন্টারভিউতেও কিন্তু উনি বলে নাই যে তারা নির্বাচন প্রতিহত করবে, তারা ভোট না দেওয়ার আহ্বান জানাইছে। এখন যদি ওনার আহ্বান যদি ওনার দলের লোকটা মানে, ওনার যারা নেতা কর্মী আছে অথবা যারা নাকি সমর্থক আছে তারা যদি মানে, তাহলে এখানে আমি সংঘাতে কোনো ইঙ্গিত দেখি না। কাজে আমি কিন্তু নির্বাচন নিয়ে যে নির্বাচন হবে না, নির্বাচন নিয়ে মারামারি হবে, রক্তগঙ্গা বয়ে যাবে, এই ধরনের বিষয় কিন্তু আমি মনে করি না ভাই। আমি মনে করি যে যতটুকু যা ঝামেলা হতে পারে, এটা হলো যা হবে এটা হলো হবে অন্তর্দলীয় কোন্দলের কারণে হবে। মানে বিএনপি যে জামাতকে পিটাবে না, জামাত এসে বিএনপিকে পিটাবে না, এবং সেটা আমরা মনে হয় কিছুটা দেখছি অলরেডি। এটা হবে না, যেটা হবে অন্তর্দলীয় কোন্দল, যে যিনি নমর বিএনপি সমস্যাটা বেশি হবে। কারণ বিএনপি কি করবে? বিএনপির একটা এলাকায় 10 জন 12 জন প্রার্থী হয়ে গেছে। এখন একজন মনে করেন যেটা নাকি তারেক রহমান বলছেন যে আমি তো একজনের বেশি দিতে পারবো না, তাহলে বাকি 9 জন আনহ্যাপি হবে। এখন উনি বলেন যে বাকি 9 জনকে আমরা অন্যভাবে দেখবো, অন্যভাবে তাদের মূল্যায়ন করবো। এটা বলে আমি আবার খুশা দিচ্ছি যে অন্যভাবে মূল্যায়নটা কেমন করে, তাহলে তাদেরকে আপনি হাট বাজার হিসাবে দিবেন? ভাই মানুষ তো বলবেই, আমার মতো লোক তো আছে, বহুত আছে না,
এমনি এমনি বলবে। এখন উনি পড়ে গেছে একটা চেঙ্গির মধ্যে, কোন দিকে যাবে, এদিকে বললেও বলে ধরে, ওদিকে বললেও ধরে। আমাদের দেশে পলিটিক্সে পলিটিক্যাল পার্টিগুলোর আসলে মূল থিওরিটা কি? তারা দেশটাকে মনে করে কি একটা বিশাল একটা কেক, এই কেকের আমি কতটুকু ভাগ পাবো। কেক কি করে খায়, তো আর তো কিছু করে না, ওটা কতটুকু পাবো, যতটুকু পাবো ততটুকু আমি খাবো। এই হলো আমাদের দেশে। তাহলে কোন দল হওয়া মানে ক্ষমতায় যাওয়ার বার্তা। আমি কেকটা পাইলাম না, কেকটা আমি হয়তো পাইলে একটু উচ্ছিষ্ট পাবো, কিন্তু পুরো এই জিনিসটা কিন্তু এখন জামাত কেন যেন মনে করতেছে যে তাদের মধ্যে একটা চান্স আছে, যে জন্য এই ঝামেলাগুলি হচ্ছে। ওই যে চান্স না থাকতো, দেন আপনি এনসিপি, কোনো ঝামেলা হবে না, এনসিপি কোনো ঝামেলা হবে না, দেখেন আপনি কোনো ঝামেলা হবে না। আচ্ছা, আমরা মনে করেন ওরা ক্ষমতা যাবে, এক নাসিরউদ্দিন পাটোয়ারি ছাড়া ওদের দলের কেউ মনে করে কিনা আমার সন্দেহ আছে। পাটোয়ারি মনে করে, শেখ হাসিনা আমলে যারা ছিল সবাইকে বাদ দিচ্ছেন আপনি, সবাইকে বাদ দেন নাই। আর শেখ হাসিনা 15 বছরে তারা যারা বিরোধিতা করতে পারে এরকম করে কাউকে সে রাখছে, এটা হয়। এখন যদি গুপ্তভাবে কেউ থাকে, সে তো 15 বছর সময় পাইছি, সে তো সমূলে সব বিদায় করছে। যা আছে এর প্রত্যেকটা মানে কাটলে পরে প্রত্যেকটা রক্তবিন্দু এটা হলো আওয়ামী লীগের। আপনি সবাইকে বাদ দিতে পারছেন, মাথায় তো বাদ দিতে পারেন নাই, মাথা থেকে সবাই আছে। তো কাজে এখন তারা যেটা করতেছে এরা সব ভেগ ধরে আছে, এটা স্বাভাবিক। কিন্তু সব তো আপনি বাদ দিতে পারবেন না। ওই যে আপনার যদি রক্ত দূষিত হয়, সব রক্ত ফালা দিলে তো আপনি মারা যাবেন, তখন ওই ডায়ালাইসিস সিস্টেমে আনতে হবে। একদিকে বিশুদ্ধ রক্ত ঢুকাবেন, আরেকদিকে দূষিতটা বাই করবেন। তোর তো আপনি করেন নাই, কিন্তু পুলিশ করতে পারতেছেন না কেন? আপনি এর মধ্যে 1 বছর অনেক কিছু করছেন, পোর্ট দিয়ে দিচ্ছেন, ওটা দিতে আপনার কোনো সময় লাগে না। তো পুলিশের লোক দিতেন। সর্বশেষ যে অধ্যাদেশটা হয়েছে যে জোট করো আর যাই করো, যে দল সেই দলের প্রত্যেকের নির্বাচন করতে হবে। যদি এটা থাকে, যদি আমি শুনেছি বিএনপি চেষ্টা করতেছে এটাকে বাতিল করার জন্য, যদি এটা থাকে কোনো জোটেরই কোনো মূল্য থাকবে না। জোট মানে কোনো কামে না। আপনি আমাকে বলেন ভাই, আমি ববি হাজাজকে খুব পছন্দ করি, আপনি ববি হাজাজকে দিলেন, সে মোহাম্মদপুর থেকে দায় হলো সিংহ মার্কা, ধানের শেষে যারা ভোটার সিংহ মার্কা ভোট দিব, নাকি আন্দালি প্রার্থীরা গরু গাড়ি মার্কায় ভোট দিব? ভাই এটা হয় না। বাংলাদেশে অনেক লোক আছে, আমি বলতে শুনছি নিজের কানে, যে তুমি তো লোক ভালো, কিন্তু তোমার মার্কাটা ভালো হয় নাই বলে। বুড়া মানুষ, বয়স্ক মানুষ তো আছে না, ভোট চাইতে যায়, বলে বাবা তুমি তো ভালো মানুষ, কিন্তু তোমার মার্কাটা তো ভালো হয় নাই। কারণ ওই মার্কা কি চায়, সে হয় নৌকা চায়, নাহলে ধানের শীষ চায়, আর কোনো মার্কা তাদের কাছে ভালো লাগে না। কারণ কেন লাগে না কোনো ব্যাখ্যা নেই, কিন্তু ওই যে ব্যাখ্যাই মানুষটা, ওর ভোটও একটা, আমার ভোটও একটা, না বুঝা যারা ভোট দেয় তার ভোটের মূল্য কিন্তু আমার চেয়ে কম না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কাজেই যেখানে এখন দেখেন আপনি ধানের শীষের প্রার্থী একজন, তার এগেইনস্টে ধানের শীষে আরো 2-3 জন আছে, তাদের মতলবটা কি যে আমি স্বতন্ত্র দাঁড়াবো, অথবা তারা ফেল করাই দেবো। কারণ তারা ফেল করাইতে পারলে আগামীবার আমার চান্স আছে, আর ফেল না করাইতে পারলে আগামীবার তো আমি পারবো না, আগামীবার এই লোকের বউ পাবে, আমি পাবো না, এই মরে গেলে। কাজে তারা ফেলও করা যায়, এরকম কিন্তু আছে বাংলাদেশে। তো সেখানে যদি অন্য একজন এসে পড়ে, তখন ওরা সব দাঁড়াই যাবো, তো ধানের শেষ তোর 10 জন এক হয়ে যাবো, হয়ে যায় ওই স্বতন্ত্র ভোট দিয়ে পাস করবো। আমাদের তো সার্বভৌমত্বই হাসিনা ভারতের হাতে তুলে, ভারতের জুজু দেখে লাভ নাই।